বাবার একমাত্র আদরের মেয়ে সোয়াতি হায়দ্রাবাদে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়ে অনেক কষ্টে বাবাকে কনভিন্স করে। মেয়ের স্বপ্ন পূরণ করতে বাবাও তেমনি নিজ মেয়েকে একটি গার্লস হোস্টেলে রেখে আসে। কিন্তু হঠাৎ একদিন খবর আসে তার সেই মেয়েটি নিখোঁজ। মেয়েটিকে শেষ হোস্টেলের মধ্যে ঢুকতে দেখা গেলেও বের হতে দেখা যায়নি। এমনকি হোস্টেলে কোথাও মেয়েটি নেই। তাহলে মেয়েটি কোথায় গেল? মেয়েটির সাথে আসলে কি হয়েছিল জানতে পুলিশ যখন তদন্ত শুরু করে তখন সামনে আসতে থাকে একের পর এক ঝটকা দেওয়ার মতো টুইস্ট। প্রতি মুহূর্তে আপনার মনে হবে এই বুঝি সব সত্যটা সামনে এসে গেছে, কিন্তু শেষ মিনিটের আগে আপনি আন্দাজও করতে পারবেন না আসলে মেয়েটির সাথে কি হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ ডটার অফ প্রসাদ রাও কানা বাদে তালেতুর কথা। শুরুটা হয় গ্রামের ফসলের মাঠে বাচ্চাদের খেলার দৃশ্য দিয়ে। কিছু বাচ্চারা খেলাধুলা করছে। তখনই খেলার মাঝপথে বুজ্জি নামে একটি মেয়ে এসে তাকেও খেলায় নিতে অনুরোধ করে। অন্যরা তখন চাচ্ছিল না যে বুজ্জিকে তারা এই মুহূর্তে খেলায় নিবে, কারণ প্রতিনিয়ত খেলার মাঝে বুজ্জি এসে ঝামেলা করে। এই জন্য বুজ্জিকে না নেয় বুজ্জি রাগ করে সামনের একটি কুয়োর দিকে যেতে শুরু করে। অন্যরা তখন বুজ্জিকে থামায়। তাদের ধারণা ছিল বুজ্জি হয়তোবা রাগ করে কুয়োর মধ্যে ঝাঁপ দিতে চাচ্ছে। অবশ্য বুজ্জি বলে, আরে না, দেখিস না কত বড় বড় মাছ। সবাই যখন কুয়ার পানিতে মাছ খুঁজতে ব্যস্ত, সেই সুযোগে বুজ্জিকে খেলায় না নেওয়া মেয়েটিকে বুজ্জি ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেয়। অন্যরা বিষয়টি খেয়াল না করলেও পিছে থেকে একটি ছেলে বিষয়টি দেখে ফেলে। এই বুজ্জির কথা মনে রাখবেন, সিরিজের মাঝে মাঝে বুজ্জির আরও কিছু ঘটনা দেখানো হবে। এখান থেকে সিন প্রেজেন্টে আমাদের প্রসাদ রাও নামে এক ব্যক্তিকে দেখানো হয়। মাঝরাতে ঘুম ভাঙতেই সে কাউকে কল করে, কিন্তু নম্বরটি বন্ধ দেখে প্রসাদ বেশ চিন্তায় পড়ে যায়। যে জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রসাদ তার পরিচিত এক ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রসাদের এত রাতে এভাবে বের হওয়ার পিছিয়ে একটি বড় কারণ আছে, আর তা জানতে আমাদের প্রসাদের পাস্ট সম্পর্কে জানতে হবে। প্রসাদের স্ত্রীর নাম নমিতা। বিয়ের কয়েক বছর পর তাদের একটি কন্যা সন্তান হয়। প্রসাদের মা আগে মারা গিয়েছিল, তাই প্রসাদ ধরেই নেয় তার মায়ের জন্ম হয়েছে। প্রসাদ মেয়ের নাম রাখে সোয়াতি। সে সোয়াতিকে এতটাই ভালোবাসত আর এতটা কেয়ার করত যে কখনো একা কোথাও যেতেই দিত না। দেখতে দেখতে সোয়াতি বেশ বড় হয়ে ওঠে। সবেমাত্র ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, এখন ঘরে বসে মাকে সাহায্য করে। প্রসাদের মূলত একটি মুদি দোকান আছে, আর সেটা একদম বাড়ির নিচে, মানে নিচতলায় দোকান আর উপরের তলায় তারা থাকে। সোয়াতিও হায়দ্রাবাদে একটি সফটওয়্যার কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিল। হঠাৎ সেখান থেকে কনফার্মেশন মেইল আসায় সোয়াতি খুশিতে তার মাকেও বিষয়টি জানায়। কিন্তু নমিতা জানে যে সোয়াতির বাবা কখনোই সোয়াতিকে চাকরি করতে হায়দ্রাবাদ যেতে দিবে না। তাই সে সোয়াতিকে বোঝায় যে এত খুশি হয়ে লাভ নেই, আমার সাথে রান্না করা শেখো, কারণ কদিন পরই তোমার বাবা তোমাকে বিয়ে দিবে। কিন্তু সোয়াতিও নাছর বান্দা, তাই নমিতা বলে যে আমাকে না বলে তুমি নিজে গিয়ে তোমার বাবাকে বলে কনভিন্স করো। এই জন্য সোয়াতি নিচে দোকানে যায় ঠিকই, কিন্তু বলার সাহস না পেয়ে উপরে এসে তার মামা প্রমোদ আর তার চাচা বিক্রমকে কল করে তার চাকরির কথা বলে। এমনকি বাড়িতে এসে তার বাবাকে বোঝাতেও বলে। যদিও তারা সবাই প্রমোদকে প্রচণ্ড ভয় করে, তারপর সোয়াতির মন রক্ষার্থে তারা বাড়িতে এসে প্রসাদকে সোয়াতির চাকরির কথাটা জানায়। কিন্তু চাকরি করতে হলে সোয়াতিকে হায়দ্রাবাদ গিয়ে থাকতে হবে, তাই প্রসাদ কিছুতেই রাজি হচ্ছিল না। তার কথা মেয়ে বড় হয়েছে, এখন বিয়ের বয়স হয়েছে। প্রমোদ আর বিক্রম তখন প্রসাদকে বোঝায় যে আমাদের পরিবারের সোয়াতি একমাত্র মেয়ে যে এতদূর পড়াশোনা করেছে, এখন ঘরের কাজ করলে তো সব কিছু বৃথা। আবার সোয়াতিও কথা দেয় প্রসাদ যখনই তাকে বলবে সে ফিরে এসে বিয়ে করে নেবে। তাই প্রসাদ অনেক ভেবেচিন্তে সোয়াতির চাকরির জন্য রাজি হয়। তবে তার জন্য আজই তাকে হায়দ্রাবাদে যেতে হবে, আবার থাকার জায়গাও তো লাগবে। এর জন্য অবশ্য সোয়াতি একটি গার্লস হোস্টেলের কথা বলে যে আমার মতো আরও অনেক চাকরিজীবী নারী রয়েছে, ওখানেই তারা থাকে, আমার কোনো সমস্যা হবে না। ওই রাতেই সোয়াতি হায়দ্রাবাদ গিয়েছিল, কিন্তু আজ সারাদিন প্রসাদ সোয়াতির সাথে যোগাযোগ করতে পারেনি, ফোনটা পর্যন্ত বন্ধ। তাই মেয়ের খোঁজে এই ঝড় বৃষ্টির মাঝে এসে হায়দ্রাবাদ যাচ্ছে। অন্যদিকে সকালে ঘুম ভাঙতেই নমিতা প্রসাদকে না দেখে দোকানটাও চেক করে। প্রসাদ দোকানে নেই, ফোনটা পর্যন্ত বন্ধ। তাই নমিতা একটু চিন্তায় পড়ে যায়, কারণ সাধারণত প্রসাদ তাকে না বলে কোথাও যায় না। আবার প্রসাদরাও হায়দ্রাবাদের পথেই। ড্রাইভার রমেশকেও সে সোয়াতির বিষয় এখনও কিছুই জানায়নি। আবার নিজের ফোনেও চার্জ না থাকায় ফোনটিও বন্ধ হয়ে গেছে। রমেশ যখনই জানতে পারে সোয়াতি নিখোঁজ, তাই রমেশ খাওয়া দাওয়া ফেলে দ্রুত ড্রাইভ করতে শুরু করে। এদিকে সোয়াতি যে হোস্টেলে থাকতো, সেই হোস্টেলে ওয়ার্ডেন ভবানী
সোয়াতির যে 3 জন রুমমেট ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। সোয়াতির মোবাইল ফোন, আইডেন্টিটি কার্ড, ব্যাগ সবকিছুই সোয়াতির বেডের মধ্যে পড়ে আছে, শুধু সোয়াতির কোনো খোঁজ নেই। এই রুমে সোয়াতির সাথে এই 3 রুমমেট থাকতো। তাদের বিরুদ্ধে বহু কমপ্লেন আছে, তাই ভবানী ধারণা করছে ওরাই হয়তো সোয়াতির সাথে কিছু করেছে। কিন্তু ওরা 3 জন মুখ না খোলায় ভবানী সবাইকে স্পষ্ট করে বলে দেয় যে পুলিশ না আসা পর্যন্ত কেউ হোস্টেল থেকে বের হতে পারবে না। এদের মধ্যে একটি মেয়ে নিউজ চ্যানেলে কাজ করে, তাই সে অফিসে যেতে না পেরে তার বসকে কল করে হোস্টেলের সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করলে সে উল্টো নিউজ প্রকাশ করে দেয় যে ভবানী হোস্টেল থেকে সফটওয়্যার কোম্পানির এমপ্লয়ি সোয়াতি নিখোঁজ। এই নিউজটা আবার এসিপির সামনে পড়লে এসিপি দ্রুত লোকাল থানায় কল করে। এসআই সাত্তিয়া তখন স্পটে পৌঁছায়নি। এর আগেই মিডিয়াতে নিউজ লিক হয়ে গেছে, তাই ম্যাটারটা একটু সিরিয়াস। এসিপির মনে পড়ে যে কিছুদিন আগে সিআই রেবেকা মাত্র 2 দিনের মধ্যে একটি কিডন্যাপিংকে সলভ করেছিল, তাই এসিপি রেবেকাকে কল করে দ্রুত এই কেসের তদন্ত শুরু করতে বলে। প্রসাদরাও এখনও হোস্টেলে পৌঁছাতে পারেনি, তার আগেই রেবেকা হোস্টেলে পৌঁছে তদন্ত শুরু করে। রেবেকা ওই 3 রুমমেটের সাথেও কথা বলে। তারা জানায় যে গতকাল স্বাভাবিকভাবেই সোয়াতি হোস্টেলে ফিরেছিল। এরপর কি হয়েছে তারা কিছুই জানে না। সিসিটিভির বিষয়ে জানতে চাইলে ওয়ার্ডেন ভবানী জানায় যে সিসিটিভিতে সোয়াতিকে ওর রুমের মধ্যে ঢুকতে দেখা গেছে ঠিকই, কিন্তু কোনো ক্যামেরাতেই ওকে হোস্টেল থেকে বের হতে দেখা যায়নি। শোনামাত্র রেবেকা একদম চমকে যায়। তারা দ্রুত সিসিটিভি ফুটেজ চেক করে। এখানেও তেমনই দেখা যাচ্ছে যেমনটা ভবানী বলেছে। আবার হোস্টেল থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তাও নেই। তার মানে যা কিছু হয়েছে এই হোস্টেলের মধ্যেই। এজন্য রেবেকা হোস্টেলের কোনায় কোনায় তল্লাশি করায়, কিন্তু কোথাও সোয়াতির কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এর মধ্যে প্রসাদও এসে পড়ে। প্রসাদ ঢোকার সময় মিডিয়া আর পুলিশ দেখে এমনিতে ঘাবড়ে যায়, তাই সে সোয়াতির সাথে দেখা করতে চাচ্ছিল। রেবেকা তখন প্রসাদকে শান্ত করে বসিয়ে তাকে জানায় যে আসলে গতকাল থেকে সোয়াতি নিখোঁজ। এটা শোনার পর প্রসাদের মাথায় যেন একটা বাজ পড়ল। এর মাঝে আমাদের বুচ্চির একটি ঘটনা দেখানো হয়। ওই দিন মেয়েটিকে কুয়াতে ফেলতে দেখে ওই ছেলেটি গ্রামে এসে বলে দেয় গ্রামবাসী বুচ্চির বাবার কাছে বিচার নিয়ে গিয়েছিল, তবে ভাগ্যক্রমে সেদিন মেয়েটি বেঁচে যাওয়ায় তারা আর কিছু বলেনি। ওই সময় বুচ্চির বাবা গ্রামের চিটফান্ডের ক্যাশিয়ার ছিল, সব টাকা পয়সার হিসাব তার কাছেই থাকত। আর সেই সুযোগেই এক রাতে সে সব কিছু নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই ছোট্ট ছেলেটি দেখতে পেয়ে আবারও গ্রামবাসীকে বলে দেয় গ্রামবাসী বুচ্চির বাবাকে হাতে নাতে ধরে বেদম পিটিয়েছিল। সিন প্রেজেন্টে। মেয়ের নিখোঁজের কথা শুনে প্রসাদ একরকম স্তব্ধ হয়ে গেছে, কারণ এই তো মাসখানেক আগেই সে নিজে সোয়াতিকে হায়দ্রাবাদে নিয়ে এসেছিল। এত বড় অফিসে চাকরি, অফিসের এত সুন্দর সিস্টেম, মেয়ের যোগ্যতা সব কিছু দেখে প্রসাদও অনেক গর্ববোধ করছিল। সেও বুঝতে পেরেছিল তার ধারণা ভুল ছিল। সে সোয়াতিকে এখানে চাকরি করার অনুমতি দিয়ে কোনো ভুল করেনি। তবে ওই দিন শুধুমাত্র অফিসে কিছু ফর্মালিটিস ছিল। কাল থেকে সোয়াতিকে জয়েন করতে হবে। এই জন্য সোয়াতিরা হোস্টেলে চলে যায়। এদিকে সোয়াতি যে রুমে উঠেছিল ওই রুমে আগে থেকে 3টি মেয়ে থাকত, যাদের যন্ত্রণায় ওই রুমে আর কোনো মেয়েই থাকতে পারত না। 2-3 দিনের মধ্যেই সে বাধ্য হয়ে বের হয়ে যেত। ওয়ার্ডেন ভবানীও ওদের বিষয়ে সব কিছুই জানে। সেও আর সহ্য করতে পারছে না, কারণ এ নিয়ে মোট 20 থেকে 22 জন মেয়ে ওই একটা সিট থেকেই বের হয়ে গেছে। তবে ঠিক তখনই সোয়াতি এসে পড়ায়। ভবানী সোয়াতিকে ঠিক ওই রুমের সিটটার কথাই বলে, যে ওই সিটটা ছাড়া এখন কোনো রুম খালি নেই। এই জন্য সোয়াতি আগে রুমটি চেক করে। ভবানীও ওই 3 জনকে স্পষ্ট করে বলে দেয় তোমরা যদি এবার এই মেয়েকে থাকতে না দাও তাহলে তোমাদের বাড়তি সিটের টাকা দিতে হবে, নয়তো তোমাদের হোস্টেলই ছেড়ে দিতে হবে। সোয়াতিও তো আর ওদের সম্পর্কে জানে না, আবার অপশনও যেহেতু নেই, তাই সোয়াতি ওই রুমে উঠতে রাজি হয়ে যায়। এরপর প্রসাদ হোস্টেলের ফিস পরিশোধ করে ভবানীর সাথে কথা বলে সোয়াতিকে হোস্টেলে রেখে বাড়িতে ফিরে গিয়েছিল। কিন্তু প্রথম রাতেই সোয়াতি তার ওই 3 রুমমেটের আসল চেহারা দেখতে পায়। সবার জন্য নির্ধারিত লকার থাকলেও ওরা সোয়াতিকে কোনো লকার ব্যবহার করতে দিচ্ছিল না, কাজ করতেও দিচ্ছে না। এমনকি রাতে ঘুমানোর সময় ওরা উচ্চ শব্দে গান বাজিয়ে সারা রাত ডান্স করায় সোয়াতিকে একদমই ঘুমাতে দেয়নি। যে জন্য পরবর্তী দিনই সোয়াতি ওয়ার্ডেন ভবানীকে বলে দেয় যে ওই রুমে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তবে ভবানী বলে এখন তো আর খালি নেই, তুমি কষ্ট করে 1 সপ্তাহ অপেক্ষা করো, আমি অন্য কোনো ব্যবস্থা করে দিব। তাই সোয়াতি অফিসের জন্য বের হয়ে যায়। সোয়াতির আজ প্রথম দিন। কোন সময় কোন জায়গা থেকে বাসে উঠতে হবে সে জানত না, অটো পাওয়া যাচ্ছিল না। সোয়াতি তখন লক্ষ্য করে বাইক নিয়ে এক ব্যক্তি তাকে ফলো করছে, তাই সোয়াতি হেঁটে একটু সামনে চলে গিয়েছিল। সিন প্রেজেন্টে। সোয়াতির নিখোঁজের কথা শোনার পর
প্রসাদ উপরে যেতে শুরু করে। রেবেকা বুঝতে পারছে না প্রসাদ কোথায় যাচ্ছে। এজন্য সবাই প্রসাদের পিছু করে আর খেয়াল করে সোয়াতের রুম বাঁ দিকে, কিন্তু প্রসাদ যাচ্ছে ডান দিকে। এমনকি প্রসাদ একসময় হোস্টেলের ছাদে চলে যায়। এই ছাদের এক কোণে একটি পানির ট্যাঙ্ক ছিল। প্রসাদ ধীরে ধীরে সেই ট্যাঙ্কের কাছে গিয়ে পিছের দিকে উকি দিয়েই সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়। এরপরে রেবেকা এসে দেখে ট্যাঙ্কির পিছেই সোয়াতির মৃতদেহ পড়ে আছে। এর মাঝে আমাদের আবারও সেই বুজ্জিকে দেখানো হয়। বুজ্জি এখন বড় হয়ে গেছে। বুজ্জির বাবা মারা গিয়েছে। এই জন্য বুজ্জি তার ব্যাগ গুছিয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে বের হচ্ছিল। যাওয়ার সময় বুজ্জি তার মাকে বলে যায় যে আমি হায়দ্রাবাদে গিয়ে একটি হোস্টেলে চাকরি নিব, একবার সেটেল হলে তোমাকেও নিয়ে যাব। বলে সে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর এরপরই বুজ্জির মা ঘরে গিয়ে দেখে বুজ্জি তার জমানো টাকা এবং সব গহনা নিয়ে চলে গেছে। সিন চলে আসে হোস্টেলের ঘটনায়। এতক্ষণ যেটা ছিল একটা মিসিং কেস, এটা এখন একটি মার্ডার মিস্ট্রিতে রূপ নিয়েছে। কিন্তু রেবেকা এটাই বুঝতে পারছে না, তারা এতগুলো পুলিশ সদস্য এখানে তল্লাশি করেও সোয়াতির কোনো নিশানাও পায়নি। সেখানে প্রসাদ এত দূর থেকে এখানে এসে কোনো কিছু না জেনে কিভাবে সোয়াতির বডিটি এখান থেকে আবিষ্কার করলো। তবে প্রসাদের জ্ঞান ফেরার আগে তার উত্তর তারা জানতে পারবে না। তাই প্রসাদের জ্ঞান ফেরাটা সব থেকে জরুরি। সাথে সাথে প্রসাদকে হসপিটালে পাঠানো হয়। সোয়াতির বডিটিও উদ্ধার করে মর্চরিতে পাঠানো হয়। এসিপিও রেবেকাকে আজকের দিনের মধ্যে এই কেসটি সলভ করতে নির্দেশ দেয় যে কোনোভাবে আজকের মধ্যেই এর সমাধান করতে হবে। তবে নমিতা এই বিষয়ে এখনও পর্যন্ত কিচ্ছু জানে না। নমিতা শুধু প্রসাদকে নিয়ে চিন্তিত, কারণ গত রাত থেকে প্রসাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। প্রসাদ কোথায় গিয়েছে তার কোনো তথ্য পাচ্ছে না। এমনকি সোয়াতির ফোনটাও বন্ধ। এই জন্য প্রমোদ এবং বিক্রমরা আসে। তারা বোঝানোর চেষ্টা করে প্রসাদ তো আর ছোট মানুষ না, হয়তো আর্জেন্ট কোনো কাজের জন্য কোথাও যেতে পারে। চার্জ না থাকায় ফোনও বন্ধ থাকতে পারে, তাই এত প্যানিক হওয়ার কিছু নেই। ঠিক তখনই পাশের বাসার এক লোক এসে প্রমোদ এবং বিক্রমকে টিভি দেখতে বলে। আর এরপরই তারা টিভি অন করতেই দেখে নিউজে সোয়াতির মৃত্যুর খবরটি দেখাচ্ছে। সাথে সাথে তারা টিভি অফ করে দেয়। কিন্তু নিউজে সোয়াতির নাম বলায় নমিতা তার নামটি স্পষ্টই শুনেছে, তাই নমিতা জোরপূর্বক টিভি অন করে। আর এরপরে তার মেয়ের মৃত্যুর খবরটি দেখতে পায়। সাথে সাথে প্রমোদরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে বের হয়ে যায়। আবার এদিকে রেবেকা তার বাড়িতে কল করে। এখানে আমরা রেবেকার মেয়ে এবং তার স্বামীকেও দেখতে পাই। আজ স্কুল হলিডে, এই জন্য রেবেকার মেয়ে বাড়িতে বসে গেমস খেলছিল। কিন্তু হঠাৎ করে রেবেকার কল দেখে সে স্পষ্টই বুঝতে পারে তার মা খবর নিতে কল করেছে যে সে কি হোমওয়ার্ক করছে কিনা। এই জন্য রেবেকার স্বামী তাকে মিথ্যা বলে যে আসলে হোমওয়ার্ক করছে। আবার সোয়াতির মৃত্যুর বিষয়টি জানার পর রেবেকারও তার মেয়েকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল। তাই রেবেকা তার স্বামীকে আজ ক্লিনিকে না গিয়ে মেয়ের সাথে বাড়িতে থাকার অনুরোধ করে। সেও বিষয়টি বুঝতে পারে। এরপর রেবেকা হসপিটালে যায়। ডক্টর জানায় প্রসাদের জ্ঞান ফিরতে হয়তোবা একটু সময় লাগবে। বিপি আপ ডাউন করছে, তবে তেমন কোনো রিস্ক নেই। রেবেকা ট্যাক্সি ড্রাইভার রমেশের সাথে কথা বলে। রমেশ জানায় তার পরিবার খবর পেয়েছে, তারাও এখানে আসছে। রেবেকা রমেশের কাছে এটাও জানতে চায় যে প্রসাদরাও কি করে বুঝতে পারল যে সোয়াতির বডি ওইখানে আছে। রমেশের কথা এটা তো আমি নিজেও জানি না। এমনকি সোয়াতি যে নিখোঁজ এটাও তো আমরা জানতাম না। আমরা শুধু সোয়াতির সাথে যোগাযোগ করতে না পেরে এসেছিলাম। তার মানে এই সব কিছুর উত্তর একমাত্র প্রসাদই দিতে পারবে। তাই রেবেকা রমেশকে বলে যায় প্রসাদরাও যখনই জ্ঞান ফিরবে তখনই যেন তাকে জানায়। এরপর রেবেকা মর্চরিতে গিয়ে ডক্টরের সাথে কথা বলে যে যত দ্রুত সম্ভব সোয়াতির পোস্টমর্টমটা যেন করা হয়। কিন্তু ডক্টরের হাতে এখনও কয়েকটা পোস্টমর্টম পেন্ডিং আছে, কোনটা রেখে কোনটা করবে। রেবেকায় কেসটির সিরিয়াসনেস বোঝানোর পর ডক্টর কথা দেয় তার যতটুকু সম্ভব সে চেষ্টা করবে। এরপর রেবেকারা থানায় ফিরে যায়। হোস্টেলের ওয়ার্ডেন, সোয়াতির 3 জন রুমমেট এবং সোয়াতির অফিসের সোয়াতির টিম লিডার কল্যাণকেও ডাকা হয়েছে। রেবেকা কল্যাণের কাছে সোয়াতির বিষয়ে জানতে চায় যে ওর বিষয়ে আপনি কতটুকু জানেন। কল্যাণ জানায় সোয়াতির চাকরির প্রথম দিনই সোয়াতি লেট করে এসেছিল। তারপর কল্যাণরা সোয়াতিকে কিচ্ছু না বলে তাকে পুরো টিমের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার কাজকর্ম বুঝিয়ে দেয়। এরপর থেকে সোয়াতি তার কাজে মনোযোগ দিয়েছিল। এমনকি খুব কম সময়ের মধ্যেই সে প্রজেক্টের কাজেও হাত দিয়েছিল। সবার সাথে খুব ভালো ব্যবহার করত। নতুন হওয়া সত্ত্বেও সোয়াতির কাজ দেখে তারা একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গতদিন যখন সোয়াতি অফিসে এসেছিল তখন সোয়াতির কেমন যেন একটু মনটা ভারী ছিল। সোয়াতি একদম দুশ্চিন্তাগ্রস্ত ছিল, যে জন্য কল্যাণ সোয়াতিকে নিজের ডেস্কে ডেকে সোয়াতির কাছে জানতে চেয়েছিল যে আসলে সোয়াতির কোনো সমস্যা হচ্ছে কিনা বা এখানে কোনো প্রবলেম আছে কিনা। সোয়াতি বলেছিল যে আসলে তেমন কিছু নয়।
কল্যাণ তখন সোয়াতিকে আবারও মনে করিয়ে দিয়েছিল যে তোমার বাবার অনেক নিষেধ সত্ত্বেও তুমি তাকে কনভিন্স করে এখানে এসেছ। এই সুযোগটাকে তুমি নষ্ট করো না। পার্সোনাল সমস্যা থাকলে সেগুলো সলভ করে কাজে মনোযোগ দাও। কল্যাণ রেবেকাকে বলে, আমি ওকে যেমনটা দেখেছিলাম ওর বিহেভিয়ার আমার মনে হচ্ছিল ওর মধ্যে কোনো কিছু কাজ করছিল। কোনো একটা বিষয় নিয়ে ও খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল। মনে হচ্ছিল কোনো কিছু নিয়ে ওর মনের মধ্যে অনেক ভয় কাজ করছে। এদিকে হোস্টেলের ওয়ার্ডেন ভবানী, সোয়াতির ওই 3 রুমমেট এবং হোস্টেলের যে সিকিউরিটি গার্ড আছে তারাও বাইরে অপেক্ষা করছে। এদিকে সময় চলে যাচ্ছে। এসআই একসময় ধারণা করছিল রেবেকার মতো করে তদন্ত করলে তারা হয়তো বা কেসটি সলভ করতে পারবে না। এই জন্য এসআই কল্যাণ রেবেকার সাথে কথা বলে যে ম্যাডাম আমরা তো শুধু শুধু সময় নষ্ট করছি। রেবেকাও তখন বোঝায় যে আসলে বাইরের সবাইকে অপেক্ষা করানোর পিছে তার একটি বিশেষ উদ্দেশ্য আছে। এরপর রেবেকা সিকিউরিটি গার্ডকে ডাকে। এরপর রেবেকা তার কাছে জানতে চায় যে হোস্টেলের কোনো মেয়ে বা সোয়াতির সাথে আপনার কোনো আর্গুমেন্ট হয়েছে। কারণ নর্মালি দেরিতে ফেরা বা বিভিন্ন লোকজন নিয়ে আসা এই সকল বিষয় নিয়ে সিকিউরিটিদের সাথে সাধারণত হোস্টেলে যারা থাকে তাদের আর্গুমেন্ট হয়ে থাকে। সে জানায় এমনটা কখনোই হয়নি। আর সোয়াতির বিষয় তো প্রশ্নই আসে না, কারণ সোয়াতি হোস্টেল এবং অফিস ব্যতীত অন্য কোনো কিছুতেই ছিল না। সময় মতো হোস্টেল থেকে অফিসে যেত, আবার সময় মতো ফিরে আসতো। ও খুবই ভালো মেয়ে ছিল। সাথে এটাও জানতে চায় যে কখনো কোনো ব্যক্তি সোয়াতিকে এখানে ড্রপ করে দিয়েছে কিনা বা পিক করেছে কিনা। সিকিউরিটি জানায় কখনোই না। রেবেকা জানতে চায় তাহলে গতকাল সকালে কি হয়েছিল সেটা খুলে বলুন। সিকিউরিটি বলে গতকাল অনেক খুশি মনে ও অফিসে যাচ্ছিল। যাওয়ার সময় তাকে খুশি মনে এটাও বলেছিল আজই সে প্রথম মাসের বেতন পাবে। এমনকি প্রথম মাসের বেতনের টাকাটা সোয়াতি তার বাবার হাতে দিতে চেয়েছিল, কারণ সোয়াতি জানত সে প্রথম মাসের বেতনটা যদি তার বাবার হাতে দেয় তার বাবা তাদের আত্মীয় স্বজন এবং তাদের দোকানে আসা প্রত্যেকটা ব্যক্তিকে সোয়াতির কথা বলবে। এটা তার জন্য অনেক গর্বের বিষয়। এমনকি ফেরার পথে সিকিউরিটি গার্ডের জন্য খাবার আনার ওয়াদা করেছিল। কিন্তু বিকেলবেলা সোয়াতি যখন হোস্টেলে ফিরে আসে তখন সোয়াতির মুখে কোনো হাসি ছিল না। তার চোখে মুখে একদমই চিন্তার ছাপ ছিল। এমনকি সিকিউরিটি বারবার ডাকা সত্ত্বেও সোয়াতি তার সাথে কোনো কথাই বলেনি, সোজা ভিতরে চলে গিয়েছে। সিকিউরিটি গার্ডের তথ্য মতে যে মেয়েটা সকালবেলা হাসি খুশি হয়ে বের হলো, বিকেলবেলা কি এমন হলো যে এমন চিন্তায় সে ফিরেছে। নর্মালি অফিস থেকে হোস্টেলে ফিরতে সময় লাগে মাত্র 20 মিনিট, সেটাও হ্যাভি ট্রাফিক থাকলে। কিন্তু সোয়াতি সময় নিয়েছিল 40 মিনিট। রেবেকার প্রশ্ন তাহলে ওই 20 মিনিট ও কোথায় ছিল? নিশ্চয় ওই 20 মিনিটে ও কোথাও দাঁড়িয়েছিল বা কেউ ওকে আটকে দিয়েছে। কিছু তো একটা হয়েছে। তাই রেবেকার ধারণা সোয়াতির মৃত্যুর রহস্য ওই 20 মিনিটের মধ্যেই লুকিয়ে আছে। এরপর রেবেকা হোস্টেলের ওয়ার্ডেন ভবানীকে ডাকে। ভবানী প্রথমেই বলে যে আপনি সোয়াতির যে 3 রুমমেট আছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করুন। আমি শিওর ওরাই কিছু করেছে, কারণ ওদের জন্য ওই রুমে এ পর্যন্ত কোনো মেয়ে থাকতে পারেনি। এমনকি সোয়াতির মৃত্যুর পর ওদের মধ্যে তেমন কোনো রিয়াকশনও নেই। তো ভবানীর কথার উপর ভিত্তি করে রেবেকা ওই 3 মেয়েকে ডেকে সবার মোবাইল ফোন যার যার হাতে দিয়ে ওদেরকে হোস্টেলে চলে যেতে বলে। ভবানীর কথা আপনি ওদেরকে চলে যেতে বলছেন কেন? সোয়াতির মৃত্যুর জন্য ওরাই দায়ী। আপনি ভালো করে জিজ্ঞাসাবাদ করুন, কারণ সবসময় ওরা সোয়াতির সাথে ঝামেলা করত। তবে রেবেকা জানায় গত 1 মাস যাবৎ সোয়াতি হোস্টেলে হাসি খুশি অবস্থাতেই ছিল। এটা সে হোস্টেলের অন্যদের সাথে কথা বলে জানতে পেরেছে। এমনকি এই 3 মেয়ের একজনের নাম হচ্ছে রামায়া। সোয়াতি ওই হোস্টেলে ওঠার কয়েকদিন পরই রামায়া হঠাৎ করে একদিন ছাদের উপর অসুস্থ হয়ে পড়ে। সোয়াতি তখন রামায়ের জীবন বাঁচিয়েছিল। আর এরপর থেকে ওই 3 জনের সাথে সোয়াতির ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল। তার মানে প্রথম অবস্থায় সোয়াতির সাথে তাদের যে সম্পর্কটা ছিল সেটা কয়েকদিন পরই পরিবর্তন হয়ে যায়। তাই ওদের উপর রেবেকার সন্দেহ হচ্ছে না। তবে রেবেকা ওদের কাছে ওই দিনের ঘটনা জানতে চায় যে আসলে কি হয়েছিল। ওরা জানায় গতকাল ওই সময় ওরা রুমের মধ্যে ছিল না। একজন ছিল ওয়াশরুমে, সে গোসল করছিল। হঠাৎ করে শব্দ পেয়ে সে জিজ্ঞেস করেছিল যে কে এসেছে। সোয়াতি তখন নিচু কণ্ঠে জবাব দিয়েছিল। আর এরপর বের হয়ে সে সোয়াতিকে আর রুমের মধ্যে পায়নি। এমনকি অন্যরা সোয়াতিকে দেখতে পায়নি। শুধু সোয়াতির মোবাইল ফোন, আইডি কার্ড এবং ব্যাগ সোয়াতির বেডের উপর পড়েছিল। রাতের বেলা সোয়াতির বাবা বারবার সোয়াতিকে কল করছিল। তাই একসময় তারা রিসিভ করে বলেছিল সোয়াতি কোনো কাজে বাইরে গেছে। কিন্তু অনেক রাত পর্যন্ত সোয়াতি ফেরেনি। এজন্য একসময় তারা বাধ্য হয়ে ওয়ার্ডেন ভবানীকে সোয়াতির বিষয়টি জানিয়েছে। এরপর রেবেকারা করিডোরের অন্য একটি ক্যামেরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে, যেখানে মুখ দেখা না গেলেও পোশাক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সোয়াতি নিজেই রুম থেকে বের হয়ে ছাদের দিকে গিয়েছিল। অন্যদিকে হসপিটালে নমিতারা পৌঁছে গেছে।
এসেই তারা প্রথমে প্রসাদের কাছে যায়, তবে প্রসাদের এখনও জ্ঞান ফেরেনি। এরপর মর্চুয়ারিতে গেলে তারা সোয়াতির মৃতদেহটি দেখতে পায়। চোখের সামনে মেয়ের মৃতদেহ দেখে নমিতা কিছুতেই সহ্য করতে পারছে না, তবে অন্যরা যথাসাধ্য তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে থানায় সোয়াতির ফোন কল রেকর্ড বের করা হয়, যেখানে একটি নম্বরে সোয়াতির অনেক বেশি কথা হতো, এমনকি অন্য নম্বরগুলোর থেকে এই নম্বরের কথার ডিউরেশনও বেশি। আর এই নম্বরটি আনন্দ নামে এক ব্যক্তির নামে রেজিস্টারকৃত। তবে সোয়াতির অফিসে আনন্দ নামে কেউ নেই, সোয়াতির ফ্রেন্ড সার্কেলেও আনন্দ নামে কেউ নেই। তাই তারা ধারণা করে এই আনন্দ নামে যে ব্যক্তি রয়েছে তার সাথে সোয়াতির কোনো কানেকশন নিশ্চয় আছে, সেই হয়তোবা সোয়াতির মৃত্যুর কারণ হতে পারে। তবে আনন্দের খোঁজ করতে আনন্দের অ্যাপার্টমেন্টে গেলে জানা যায় গত 2 দিন যাবৎ আনন্দ নিখোঁজ, মানে সোয়াতির মৃত্যুর পর থেকেই আনন্দ আর বাড়িতে আসেনি। এমনকি আনন্দের খোঁজ করতে পর্যন্ত কোনো বন্ধু আসেনি। একদিকে সোয়াতির মৃত্যু, অন্যদিকে আনন্দের এভাবে আত্মগোপনে থাকা, এর দ্বারা সাত্তিয়ারা স্পষ্টই বুঝতে পারছে সোয়াতির মৃত্যুতে আনন্দের হাত নিশ্চয় আছে, না হলে সে হঠাৎ করে আত্মগোপনে কেন যাবে। রেবেকাকে জানালে রেবেকাও বলে যে ওর অনলাইন অফলাইন সকল বন্ধুর তথ্য নাও, যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করতে হবে। তাই তারা আনন্দের ফোনের কল রেকর্ড বের করে। আবার এদিকে সোয়াতির পোস্টমর্টম হয়ে গেছে। ডক্টর পোস্টমর্টম দেখানোর পর রিপোর্ট দেখে রেবেকা বিশ্বাসই করতে পারছে না ডক্টরের কথা এটাই মৃত্যুর কারণ, এটাই সত্যি। কিন্তু রেবেকার অন্য কিছু সন্দেহ হচ্ছে। ডক্টর যতই বোঝানোর চেষ্টা করুক যে এখানে অন্য কোনো কিছু সন্দেহ করার কোনো সুযোগই নেই, তারপর রেবেকা ডক্টরের কাছে মাত্র 2 ঘন্টা সময় চায়, যে আপনি 2 ঘন্টা আপাতত এই বিষয়ে কাউকে কিছু বলবেন না। এর মধ্যে আমি সত্যিটা উন্মোচন করার চেষ্টা করব, আর যদি আমি না পারি তারপর আপনি এটা সাবমিট করবেন। যদিও ডক্টরের কথা যে আপনি যতবারই পোস্টমর্টম করান রিপোর্ট একই আসবে, তারপর আপনার সন্দেহ থাকলে আপনি তদন্ত করুন। তবে 2 ঘন্টা পর আমাকে হসপিটাল কর্তৃপক্ষের কাছে এই পোস্টমর্টম রিপোর্ট সাবমিট করতেই হবে। তাই রেবেকার তদন্তের জন্য 2 ঘন্টা সময় পেল। এই 2 ঘন্টার মধ্যেই তাকে সত্যিটা খুঁজে বের করতে হবে। তবে পোস্টমর্টমে মৃত্যুর কারণ কী লেখা রয়েছে সেটা আমরা একটু পর জানতে পারব। এদিকে সাত্তিয়ারা আনন্দ নামে ওই ব্যক্তির এক বন্ধুর তথ্য বের করে তাকে ফলো করে আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং থেকে আনন্দকে অ্যারেস্ট করে, যেখানে আনন্দ গত 2 দিন যাবৎ আত্মগোপনে ছিল। আর এরপর আনন্দকে থানায় নিয়ে উত্তম মাধ্যম দিয়ে আনন্দের কাছে যখন জানতে চাওয়া হয় যে সোয়াতির সাথে তার সম্পর্ক কী আর সোয়াতি কীভাবে মারা গেছে, সে তো পুরো তাজ্জব বনে যায়। আনন্দের কথা সোয়াতি আবার কে? মানে আনন্দ তো সোয়াতি নামে কাউকে চিনেই না। তবে তার আত্মগোপনের বিষয় জিজ্ঞেস করলে আনন্দ বলে আসলে আনন্দের বেটি। আসলে আনন্দ জুয়া খেলায় অভ্যস্ত ছিল, অনেক টাকা লোন করে জুয়া খেলে হেরেছে। যাদের থেকে লোন করেছে সময় মতো টাকা ফেরত না দেয় তারা বলেছে পুলিশ কমপ্লেন করবে। আনন্দ ভালো করে জানে এগুলো যদি পুলিশের কাছে যায় তার পরিবারের মান সম্মান নষ্ট হবে। এই জন্য আনন্দ 2 দিন যাবৎ আত্মগোপনে ছিল। কিন্তু রেবেকার কথা সোয়াতির কল রেকর্ড বলছে তোমার সাথে ওর প্রতিনিয়ত কথা হতো, তার কি বলবে? আনন্দ তখন ওই কল রেকর্ড দেখে বলে যে ম্যাডাম এই নম্বরটি আমার নামে রেজিস্টার করা আছে ঠিকই, এই নম্বরটা আমি ব্যবহার করি না, আমার ছোট বোন পদ্মা ব্যবহার করে। এই সিম দুটো আমার নামে আমি একসাথে কিনেছিলাম, তাই সোয়াতি নামে কোনো মেয়ের বিষয়ে আমি কিছুই জানি না। এরপর পদ্মাকে ডাকা হয়, আর পদ্মা জানায় যে সোয়াতি তার কলেজ ফ্রেন্ড, একসাথে তারা পড়াশোনা করত। সেই সুবাদে প্রতিনিয়ত তার সাথে পদ্মার কথা হতো। সোয়াতির জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি বিষয় এবং তার চাকরি জীবন সব কিছু সম্পর্কে সে পদ্মার সাথে প্রতিনিয়ত শেয়ার করত। পদ্মাও একটি অফিস ট্রিপে গিয়েছিল। সোয়াতির মৃত্যুর খবর পেয়ে আজই সে শহরে ফিরে এসেছে। পদ্মার এই স্টেটমেন্টের পর রেবেকারা পড়ল আর এক মহাবিপদে, কারণ তারা ভেবেছিল তারা কেসের একটি স্ট্রং লিড পেয়েছে, কেস হয়তোবা সলভ হয়ে যাবে। কিন্তু এখন তাদের কেসটা ঠিক একই জায়গায় গিয়ে পড়েছে যেখান থেকে তারা শুরু করেছিল। আবার অন্যদিকে হসপিটালে প্রসাদের জ্ঞান ফিরেছে। ডক্টর প্রসাদের সাথে কথা বললে প্রসাদ ডক্টরকে জানায় যে গতকাল সোয়াতির সাথে কথা বলতে না পেরে সোয়াতির ফোন বন্ধ পেয়ে প্রসাদ হায়দ্রাবাদ এসেছিল এবং সেখানে কি কি হয়েছে সব তার স্পষ্ট মনে আছে। এমনকি সোয়াতিকে ট্যাঙ্কির পাশে দেখে সে জ্ঞান হারিয়েছে সেটাও তার স্পষ্ট মনে আছে। কিন্তু ডক্টর তার কথায় এটা বুঝতে পারে সোয়াতি যে মারা গেছে প্রসাদ এটা এখনো পর্যন্ত জানে না, কারণ প্রসাদ মনে করেছে সোয়াতি ওই ট্যাঙ্কির পিছে ঘুমিয়েছিল। তাই প্রসাদের জ্ঞান ফেরার কথা শুনে প্রমোদ এখানে এলে ডক্টর প্রমোদকে বোঝায় যে আসলে সে এখনো পর্যন্ত তার মেয়ের মৃত্যুর বিষয় জানে না, আর এই মুহূর্তে তাকে বলাটা একদম ঠিক হবে না। তার শারীরিক কন্ডিশন ভালো নয়, তাই আপনারা একটু সেন্সিটিভভাবে কথা বলবেন। প্রমোদও বুঝতে পারছে না এখন সে প্রসাদের সাথে কিভাবে কথা বলবে। প্রমোদকে দেখে প্রসাদ জানতে চায় তুমি এখানে কেন?
প্রমোদের কথা আপনার বেহুশ হওয়ার কথা শুনে এসেছি। প্রসাদের কথা এত ছোট বিষয়ের জন্য এত চিন্তা? তোমার বোনকে এই বিষয়ে কিছু জানিও না। সাথে এটাও বলে যে আমি অনেক সময় যাবৎ সোয়াতির সাথে দেখা করতে চাচ্ছি, কেউই আমাকে সোয়াতির কথা বলছে না। প্রমোদ বলে আসলে সোয়াতির অফিসে একটি আর্জেন্ট মিটিং থাকায় সোয়াতি মিটিংয়ে চলে গিয়েছে। প্রসাদের কথা ফোনে কথা বলিয়ে দাও। প্রমোদ বলে ওই যে বললাম না মিটিং চলছে, মিটিং শেষ হলে ও নিজেই আসবে। প্রসাদ তখন রমেশের কথা বলে যে গত রাত থেকে নাস্তা পর্যন্ত করেনি, ওকে বাইরে নিয়ে নাস্তা করা, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। প্রমোদ প্রসাদকে বোঝাচ্ছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে বুক ফেটে যাচ্ছে। তারা ভালো করেই জানে প্রসাদ যখন সোয়াতির বিষয় সত্যিটা জানতে পারবে তখন সে সহ্য করতে পারবে না। আর কত সময়ই বা তারা গোপন রাখতে পারবে। আবার রেবেকা যাওয়ার সময় রমেশকে বলে গিয়েছিল প্রসাদের জ্ঞান ফিরে তাকে জানাতে, তাই রমেশ রেবেকাকে কল করে বিষয়টি জানায়। সাথে এটাও জানায় প্রসাদ এখনও মনে করছে সোয়াতি সেখানে ঘুমিয়েছিল, সোয়াতি যে মারা গেছে প্রসাদ এটা জানে না। আর ডক্টর এই মুহূর্তে জানাতে নিষেধ করেছে। তারপর রেবেকার প্রসাদের সাথে কথা বলতে হবে। প্রসাদ কিভাবে সোয়াতির কাছে পৌঁছালো এই রহস্যটার উন্মোচন করতে হবে। তাই রেবেকা প্রসাদের সাথে ফোনে কথা বলে এবং জানতে চায় যে সোয়াতি যে ওইখানে ছিল আপনি কি করে জানলেন? আপনি তো আগে কখনোই ওই হোস্টেলের মধ্যে ঢুকেননি। প্রসাদ তখন বলে সোয়াতির ছোটবেলা থেকে একটি স্বভাব ছিল, যখন ও অনেক কষ্ট পেত ও বাড়ির ছাদের ট্যাঙ্কির পিছে গিয়ে বসে বসে কান্না করত, যেখানে ওকে কেউ দেখতে পেত না। এটা ওর একটা অভ্যাস ছিল, বড় হয়েও এমনটাই করেছে। তাই প্রসাদ জানত সোয়াতিকে কোথায় পাওয়া যেতে পারে, এই জন্যই সে ছাদে গিয়েছিল। কিন্তু প্রসাদের মনেও একটি প্রশ্ন কাজ করছে, অন্যান্য সময় সোয়াতি যখন ট্যাঙ্কির পাশে গিয়ে বসে থাকত তখনকার কারণগুলো সে জানত, এখন সোয়াতি কোন কারণে সেখানে গিয়ে বসেছিল। আবার অন্যদিকে হোস্টেলের সিকিউরিটি গার্ড বাড়িতে ফেরার সময় হঠাৎ করে তার কিছু একটা মনে পড়ায় সে আবার দ্রুত থানায় ফিরে আসে এবং রেবেকাকে জানায় ওই দিন বিকেলবেলা একজন ট্রাফিক কনস্টেবল বাইকে করে হোস্টেলের সামনে ড্রপ করে দিয়েছিল। এর আগে কখনোই সে তাকে দেখেনি, এমনকি অনেক দূর থেকে দেখার কারণে তার চেহারাটা তার স্পষ্ট মনে নেই। এই জন্য রেবেকা সাত্তিয়াকে ওই কনস্টেবলকে খুঁজে বের করতে বলে। আর এরপরই আমাদের চালাপাতি নামে সেই ট্রাফিক কনস্টেবলকে দেখানো হয়। সে ডিউটির জন্য বের হচ্ছিল। তবে ঠিক তখনই টিভিতে সোয়াতির মৃত্যুর বিষয়টি জানার পর তার চোখে মুখে অন্ধকার নেমে আসে। চালাপাতির স্ত্রীও দেখে জানতে চায় তুমি কি এই মেয়েকে চিনতে? চালাপাতির মুখ দিয়ে তখন কোনো কথাই বের হচ্ছে না। আবার সাত্তিয়ারা ট্রাফিক কন্ট্রোল রুমে গিয়ে ওই সময় ওই এরিয়াতে কে ডিউটি করেছিল সেই সিসিটিভি ফুটেজ দেখে চালাপাতিকে খুঁজে বের করে। এমনকি চালাপাতির বাড়িতে গিয়ে চালাপাতিকে থানায় নিয়ে আসে। অন্যদিকে সোয়াতির বান্ধবী পদ্মা হসপিটালে গিয়ে প্রসাদের সাথে দেখা করে। পদ্মা জানতো না যে প্রসাদ এখনও সোয়াতির মৃত্যুর বিষয় জানে না। তাই পদ্মায় কথায় কথায় প্রসাদকে বলেই দেয় যে সোয়াতির মৃতদেহ মর্চুয়ারিতে আছে। আর এটা শোনা মাত্রই প্রসাদ তার হাতের ক্যানোলা ছিঁড়ে ফেলে মর্চুয়ারির দিকে দৌড়ে যায়। এদিকে পোস্টমর্টম শেষ করে বডিটি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। অন্যদিকে রেবেকা এসিবির সাথে দেখা করে কেস ফাইল জমা দেয় এবং বলে স্যার কেস ক্লোজ হয়ে গেছে। কিন্তু কেস রিপোর্টে মৃত্যুর কারণ যেটা লেখা হচ্ছে এটা দেখার পর এসিবি বিশ্বাসই করতে পারছে না। রেবেকার কথা স্যার পোস্টমর্টমে এটা এসেছে, আর তদন্ত করে আমরা এটাই জানতে পেরেছি পোস্টমর্টম রিপোর্টে লেখা রয়েছে সোয়াতির মৃত্যু স্বাভাবিক মৃত্যু। কিন্তু রেবেকার কথা আমার তখনই সন্দেহ হয়েছিল, কারণ আমার চোখে অনেক সাসপেক্ট ছিল। আমার মনে হচ্ছিল সোয়াতির মৃত্যুর পিছে কেউ নিশ্চয়ই রয়েছে। তাই আমি নিজের মতো করে তদন্ত করেছি। কিন্তু শেষমেশ আমি এটাই জানতে পেরেছি ট্যাঙ্কির পাশে কান্না করতে করতে সোয়াতি হার্ট অ্যাটাকে মারা গেছে। রেবেকার কথা এটা ভার্চুয়ালি একদমই ইম্পসিবল যে একজন ব্যক্তি কান্না করতে করতে মারা গেছে, কিন্তু ডক্টর বলেছে রেয়ারেস্ট অফ রেয়ার কেসে এটা সম্ভব। এমনকি ডক্টর এটাও বলেছে সিসিটিভি ফুটেজ অনুযায়ী সোয়াতি 6:15 ছাদে গিয়েছিল, কিন্তু ডক্টরের রিপোর্ট অনুযায়ী ভোর 4:30 সোয়াতির মৃত্যু হয়েছে। এর মাঝে 10 ঘন্টা সে প্রচুর কান্না করার কারণে একসময় তার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল। তবে ওই সময়কালে যদি কেউ সোয়াতিকে দেখতে পেত আর উদ্ধার করে হসপিটাল নিয়ে যেত হয়তোবা সোয়াতিকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু এসিপির কথা, সোয়াতি কী কারণে ওখানে বসে কান্না করল? সোয়াতির মৃত্যুর পিছে কে দায়ী রয়েছে? রেবেকা জানায় সোয়াতির বাবার প্রেশারের কারণেই সোয়াতির মৃত্যু হয়েছে। অন্যদিকে নমিতাও প্রসাদকে সোয়াতির ডেড বডির পাশ থেকে সরিয়ে দেয় এবং বলে তোমার জন্য আমার মেয়ের মৃত্যু হয়েছে, তুমি আমার মেয়েকে প্রেশার দিয়ে মেরে ফেলেছ। তোমার সন্দেহ আর ভয় আমার মেয়েকে হত্যা করেছে, তাই আমার মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। তোমার সন্দেহ আর ভয় আমার মেয়েকে হত্যা করেছে,
তাই আমার মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। আবার রেবেকা এসিপিকে জানায়, গতকাল বিকেলে সোয়াতি যখন অফিস থেকে হোস্টেলের দিকে ফিরছিল তখন তাড়াহুড়ো করে গাড়ির নিচে যাওয়ার সময় ট্রাফিক কনস্টেবল চালাপাতি সোয়াতিকে টেনে ধরেছিল। চালাপাতির কথা তুমি দেখে পার হবে না, আর তোমাকে এত বিচলিত লাগছে কেন? কোনো সমস্যা? সোয়াতি তখন একজন ব্যক্তির কথা বলে যে ওই বাইকে থাকা ব্যক্তি 1 মাস যাবৎ আমার পিছু করছে। তাই চালাপতি সোয়াতির কথা মতো ওই ছেলেটিকে ধরে তাকে থাপ্পড় মেরে জানতে চায় কেন সে 1 মাস যাবৎ সোয়াতির পিছু করছে, তার উদ্দেশ্য কি। ছেলেটি তখন জানায় যে সোয়াতির বাবা প্রসাদের কথা মতোই সে সোয়াতির উপর নজর রাখছে। আর এটা জানার পরই সোয়াতির মন ভেঙে গিয়েছিল। যেই বাবাকে সে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, সে ধারণা করেছিল তার বাবা তাকে ভালোবাসে, তাকে বিশ্বাস করে। কিন্তু তখন জানতে পেরেছিল আসলে তার বাবার মনের মধ্যে তার প্রতি সন্দেহ কাজ করছে। এজন্যই ওই ছেলেকে তার পিছে রেখেছে, যাতে এখানে সোয়াতি কখন কোথায় কি করে সবকিছুর আপডেট তাকে দিয়ে দিতে পারে। রেবেকার কথা এটাই সোয়াতি সহ্য করতে পারেনি। তাই মনের কষ্টে ছাদে গিয়ে ট্যাঙ্কের পাশে বসে রাতভর কান্না করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। রেবেকা প্রেসকেও মৃত্যুর কারণ হিসেবে এটাই জানায়। তবে রেবেকা একটা বিষয় বুঝতে পারছে না, সোয়াতির টিম লিডার কল্যাণের কথা মতো সোয়াতি অফিসে যখন গিয়েছিল তখন থেকে ও আপসেট ছিল। আর চালাপাতির তথ্য মতে ওই ঘটনা জানার পর সোয়াতি আপসেট হয়েছে। দুটো বিষয় কোথাও একটা গ্যাপ আছে। সোয়াতি যদি সকাল থেকে আপসেট থাকবে, তার মানে ওই ছেলে সোয়াতির বাবার কথা মতোই সোয়াতিকে ফলো করছে। এটা জানার আগেই সোয়াতির সাথে কিছু একটা হয়েছিল, তাই সেটাই হতে পারে সোয়াতির মৃত্যুর আসল কারণ। এখান থেকে সিন চলে যায় সোয়াতির ফাইনাল রিচুয়ালের দিন। রেবেকারা 3 জন হায়দ্রাবাদ থেকে প্রসাদের ওখানে গিয়ে প্রসাদের সাথে কথা বলে। রেবেকার কথা আমি সৎভাবে নিজের যতটুকু সম্ভব সব দিয়ে আমি তদন্ত করার চেষ্টা করেছি, কিন্তু আমি শেষ পর্যন্ত সত্যিটা জানতে পারিনি। এখন আপনি আমাকে বলুন আসলে কি হয়েছিল। সাত্যের কথা ম্যাডাম প্রশ্ন করার কি আছে, অ্যারেস্ট করে নিয়ে যাই, সত্যিটা বের হয়ে যাবে। প্রসাদ তখন বলে, আপনাদের কাছে এভিডেন্স নেই বলে আপনারা এত দূর এসেছেন। কিন্তু রেবেকা প্রসাদকে বোঝানোর চেষ্টা করে যে আমি শুধুমাত্র একজন পুলিশ অফিসার হিসেবে এখানে আসিনি, আমার তদন্তে কোথায় ভুল ছিল এটা জানার জন্যই আমি এসেছি। প্রসাদের কথা, আপনি তো শুধুমাত্র 1 দিন তদন্ত করেছেন, কিন্তু আমার তদন্ত 10 দিন পর্যন্ত চলেছিল। তার মানে পুলিশ কেসটি ক্লোজ করার পর প্রসাদ নিজের মতো করে তদন্ত করে সব উন্মোচন করেছে। আর এরপরই আসে সোয়াতির মৃত্যুর আসল রহস্য। প্রসাদ ভালো করে জানত তার কারণে তার মেয়ের মৃত্যু হয়নি। তাই মেয়ের মৃত্যুর আসল রহস্য জানার জন্য প্রসাদ প্রথমেই সিকিউরিটি গার্ডের সাথে কথা বলেছিল, কারণ সিকিউরিটি গার্ডই শেষ সোয়াতিকে জীবিত অবস্থায় দেখেছিল। এবং সিকিউরিটি গার্ডের কাছেই চালাপাতির বিষয় জানতে পেরে প্রসাদ চালাপাতির সাথেও কথা বলে। চালাপাতির কথা যে আপনি আপনার মেয়েকে যতই ভালোবাসুন না কেন, তার উপর নজর রাখতে কাউকে আপনি তার পিছে লেলিয়ে দিতে পারেন না, এটা আপনার ভুল ছিল। কিন্তু প্রসাদ চালাপাতিকে বোঝায় যে মেয়েকে ভালোবেসে আমি এত পড়াশোনা করালাম, এত টেক কেয়ার করেছি, তাকে আমি চাকরির জন্য এত দূরে পাঠিয়েছি, তাও হোস্টেলে রেখেছি। আপনার কি মনে হয় ওর প্রতি বিশ্বাস না থাকলে ওকে আমি এত দূরে পাঠাতাম? চালাপাতির কথা, তাহলে ওই ছেলে যে আপনার কথা বলল, যে জন্য প্রসাদ চালাপাতির থেকে তথ্য নিয়ে ওই ছেলেটিকে তুলে নিয়ে আসে। আর এরপর তাকে মারধর করে জানতে পারে সাকেত নামে কোনো এক ব্যক্তি তাকে টাকা দিয়ে সোয়াতির উপর নজর রাখতে বলেছিল। এমনকি এটা বলেছিল সে যদি কখনো ধরা পড়ে যায় তাহলে যেন প্রসাদের কথা বলে যে প্রসাদ তার উপর নজর রাখতে বলেছে। এদিকে কেসটি ক্লোজ হওয়ার পর সোয়াতির ব্যবহৃত যে সকল জিনিসপত্র পুলিশ তাদের কাস্টডিতে রেখেছিল সবকিছু প্রসাদকে বুঝিয়ে দেওয়া হয়। আর সেই সকল জিনিসপত্রের মধ্যেই প্রসাদ সোয়াতির একটি ডায়েরি পেয়েছিল, যে ডায়েরির বিষয়ে সে আগে কিছু জানত না। ওই ডায়েরিটি পড়েই প্রসাদ বুঝতে পারে সোয়াতি যেই সকল বিষয়গুলো তার সাথে আলোচনা করতে পারে না বা তার ভয়ে তাকে বলতে পারে না, তার মনের দুঃখ, কষ্ট, ভয় সবকিছু এই ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছে। আর এই ডায়েরির মধ্যেই সোয়াতি তার মৃত্যুর কারণ সম্পর্কে বলে গেছে। এরপর প্রসাদ হোস্টেলে গিয়ে ভবানীর সাথে দেখা করে। ভবানীকে প্রথমে সোয়াতি লিখে যাওয়া ওই ডায়েরির কথা বলে এবং এক পর্যায়ে মুভির প্রথমে যে আমরা বুজ্জিকে দেখেছিলাম সেই বুজ্জির ফটো দেখায়, প্রথমে ছোটবেলার, এরপর বড়র। প্রসাদ জানতে চায় এই মেয়েকে আপনি চিনেন? ভবানী না বলে। এরপর প্রসাদ সেই ছোট্ট ছেলেটিকেও দেখায়, যেই ছেলেটির কথা মতো বুজ্জির বাবা সেদিন মার খেয়েছিল। ভবানী জানায় এই ছেলেকেও সে চেনে না। এরপরই প্রসাদ জানায় ওই ছেলেটি অন্য কেউ নয়, সে নিজে। আর এই বুজ্জি অন্য কেউ নয়, ভবানী নিজেই। আর এখানেই আমরা জানতে পারি
প্রসাদ প্রথম যেদিন সোয়াতিকে নিয়ে এই হোস্টেলে এসেছিল ওই দিনই তাদের নাম ঠিকানা এবং সবকিছু দেখে ভবানী স্পষ্টভাবে জানতে পেরেছিল এই প্রসাদই সেই প্রসাদ যার জন্য ছোটবেলায় তাকে বিভিন্নভাবে অপমানিত হতে হয়েছে আর তার বাবা গ্রামবাসীর হাতে ধরা পড়ে মার খেয়েছিল। এরপর ভবানীও স্বীকার করে যে আসলে সেই বুদ্ধি। আর প্রসাদের বিষয়ে জানার পর প্রসাদের উপর বদলা নিতেই সোয়াতিকে সে নিজের বাড়িতে দাওয়াত করেছিল। আর খাবার বেড়ে দেওয়ার সময় সোয়াতির কাপড়ে খাবার ফেলে সোয়াতিকে অন্য একটি রুমে পোশাক চেঞ্জ করতে পাঠিয়ে নিজের ছেলেকে দিয়ে সোয়াতির ড্রেস চেঞ্জ করার ভিডিও তৈরি করেছিল। আর পরবর্তীতে সোয়াতিকে ওই ভিডিও পাঠিয়ে সে ব্ল্যাকমেইল করছিল। সোয়াতি এজন্য ভবানীর কাছে অনুরোধও করেছিল, কিন্তু ভবানী কোনো কথা শোনেনি। ভবানীর কথা আমি তো বদলা নিতে ওকে ভয় দেখিয়েছি, ভয় পেলেই কি একজন মানুষের মরতে হবে? ভবানী ভালো করে জানে সে যে এগুলো করেছে তার কোনো প্রমাণ নেই, একমাত্র প্রমাণ এই ডায়েরির পাতা যেটা সোয়াতি লিখে গেছে। তাই ভবানী ওই ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলে। তার কথা এখন তো আমাকে সাজা দেওয়ার আর কোনো তথ্য প্রমাণ নেই। তবে এরপর প্রসাদ বলে, তুমি এই পাতাগুলো ছেড়ে হয়তোবা আমার মেয়ের মৃত্যুর দায় থেকে মুক্তি পেতে পারো, কিন্তু অন্য মেয়েদের দায় থেকে তুমি কিভাবে মুক্তি পাবে? মূলত প্রসাদ এখানে আসার আগে এই হোস্টেল সম্পর্কে তথ্য নিয়ে জানতে পেরেছে এই হোস্টেলের বিভিন্ন জায়গার বিভিন্ন মেয়েরাই অনেক সময় যারা এখানে থাকতো তারা এখান থেকে নিজ নিজ বাড়ি থেকে আত্মহনন করেছে। তাই সবকিছু জানার পর প্রসাদ প্রথমে মনে করেছিল ভবানী হয়তোবা তার বিরুদ্ধে বদলা নিতেই সোয়াতিকে হত্যা করেছে, কিন্তু প্রসাদ ওই মেয়েদের তথ্য জানার পর এখন বুঝতে পারছে আসলে ভবানী শুধুমাত্র বদলা নিতে নয়, এটা ভবানীর ব্যবসা ছিল। ভবানী তার ছেলেকে দিয়ে ওই সকল মেয়েদের ভিডিও তৈরি করত আর পরবর্তীতে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করত। এমনকি বাইক নিয়ে যে লোকটা সোয়াতিকে ফলো করত সে যে সাকেটের কথা বলেছে ওই সাকেট অন্য কেউ নয়, ভবানীর নিজের ছেলে। প্রসাদ সাথে এটাও জানায় যে এখানে আসার আগে সে সাকেতের কাছে গিয়েছিল। প্রসাদের কথা, হসপিটালে যখন একটা বাচ্চা মেয়ের জন্ম হয় তখনও বাচ্চাটিকে কাপড় দিয়ে মুড়িয়ে তারপর দেয়া হয়। আর তুমি আমার 22 বছর বয়সী মেয়েকে উলঙ্গ করে ভিডিও করার সাহস কোথায় পেলে? প্রসাদ ভবানীর ছেলে সাকেটের মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। আর প্রসাদের মুখে এটা শোনার পর ভবানী মানতেই পারছে না তার ছেলেটা মারা গেছে। এই পর্যন্ত তুমি যে সকল মেয়েদের সাথে এগুলো করেছ, বাকি মেয়েরা যখন জানতে পারবে তখন তোমার অবস্থা কি হবে তুমি এটা চিন্তা করো। আর তোমার তো কোনো পরিবার বলতে কিছুও নেই, এখন সবাই মারা গেছে, তাই তোমার জন্য ভালো হবে নিজেও মারা যাও। বলেই প্রসাদ বের হয়ে যায়। আর ভবানীও চিন্তা করে যে এখন সবকিছু জানাজানি হওয়ার পর তার সাথে কি কি হবে। এই সব কিছু চিন্তা করে ভবানী একসময় ছাদে গিয়ে নিজে দিয়ে দেয়। এই ছিল মূলত সোয়াতির মৃত্যুর পিছের কাহিনী। তবে রেবেকার কথা, এর জন্য কোর্ট রয়েছে। আপনি তো শুধুমাত্র আপনার মেয়ের মৃত্যুর জন্য আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। প্রসাদের কথা, আমি তো শুধু আমার মেয়ের কথা চিন্তা করিনি, আমি ওই শত শত মেয়ের কথা চিন্তা করেছি যাদের সাথে ওরা অন্যায় করেছে, আমি তাদেরকে ন্যায় পাইয়ে দিয়েছি। প্রসাদ রেবেকাকে এটাও বোঝানোর চেষ্টা করে ওই সকল মেয়েদের কথা চিন্তা করুন যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছিল। আপনি চিন্তা করুন ওই রাতে আমার মেয়েটা কত কষ্টে কত কান্না করেছে, ওর মধ্যে তখন কি হয়েছে। তাই প্রসাদ যেটা করেছে এর জন্য প্রসাদ বিন্দু মাত্র অনুশোচনা করছে না। তার কথা, আমি যেটা করেছি সেটা সঠিক। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত প্রসাদ কাউকে কিছু জানায়নি, তাই সবাই প্রসাদকেই সোয়াতির মৃত্যুর জন্য দায়ী করছে, যেমনটা পুলিশ প্রমাণ করেছিল। অবশ্য রেবেকা প্রসাদকে বলে যে আপনি তাহলে সবাইকে সত্যিটা কেন বলছেন না, সবাই তো আপনাকে দোষী মনে করছে। প্রসাদের কথা, আমার মেয়েকে যারা হত্যা করেছে তারা তো শাস্তি পেয়েছে, কিন্তু আমিও যেটা করেছি তার জন্য তো আমারও শাস্তি পাওয়া উচিত। আমার মেয়েকে আমি এমনভাবে বড় করেছি যে ও ওর দুঃখ কষ্ট ও সুখ কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারেনি। ও হায়দ্রাবাদে ভালো চাকরি পেয়েছে, উপরের তলা থেকে নিচের তলায় এসে আমাকে বলতে সাহস পায়নি। আমার আত্মীয় স্বজনকে কল করে তাদের দিয়ে আমাকে বলেছে। তার মানে আমি আমার মেয়েকে ভালোবাসা দিয়ে নয়, ভয়ের সাথে বড় করেছি। প্রসাদের মুখে এই সব কিছু শোনার পর রেবেকা তার হাজব্যান্ডকে কল করে মেয়ের কথা জানতে চায় যে ও কী করছে। মেয়েটা ভয় পেয়ে বলছিল হোমওয়ার্ক করছি। তবে রেবেকা জানে যে তার মেয়ে হোমওয়ার্ক করছে না, ভয়ে এমনটা বলছে। রেবেকাও বুঝতে পারছে সেও তার মেয়েকে শুধুমাত্র ভয় দেখায়, তার মেয়ে ভয় পেয়ে সবসময় মিথ্যা বলে। তাই রেবেকা তার মেয়েকে বলে, তুমি বন্ধুদের সাথে ট্রেকিংয়ে যেতে চেয়েছিলে না, তোমার ব্যাগ গোছাও, আমি তোমাকে পারমিশন দিচ্ছি। শোনা মাত্র মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। রেবেকার সাথে মেয়েটাকে এটাও বলে, মাকে ভয় পাওয়ার কিছু নেই, তোমার যে কোনো সমস্যা তুমি মায়ের সাথে শেয়ার করবে, মা তোমাকে অনেক ভালোবাসে।
শুধু মা বা বাবাই নয়, ছেলে বা মেয়েই নয়, প্রত্যেক বাবা মায়েরই প্রত্যেক সন্তানকে এমনভাবে বড় করা উচিত যাতে তাদের জীবনের ছোট বড় প্রত্যেকটা সমস্যা, সুখ, দুঃখ সব কিছু বাবা বা মায়ের সাথে শেয়ার করতে পারে। তাহলে তাদের বিপদের মুহূর্তে তারা আর একাকিত্বে ভুগবে না, তারা কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আর এটা শুধু বাবা মায়ের জন্য শিক্ষণীয় বিষয় নয়, প্রত্যেক সন্তানেরও উচিত বাবা মাকে বন্ধু হিসেবে দেখে তাদের সাথে সব কিছু শেয়ার করা। কারণ কোনো একটি বিপদ হলে প্রথমে বাবা মাই তোমাকে সেভ করবে, বন্ধুরা নয়। এটাই ছিল মূলত মুভির শিক্ষণীয় বার্তা। তো মুভিটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।